আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রৈখিক প্রোগ্রাম বিধি। এবার লিনিয়ার প্রোগ্রামিংকে বলা হয়। এবার এটার কেন দরকার পড়ছে, কারণ হচ্ছে কি, তোমরা ক্লাস 9-এ মনে করো সহ সমীকরণের সমাধান করে এসছো। সেখানে অঙ্কগুলো করার সময় ভাষার অঙ্কগুলো পড়ে দুটো সমীকরণ গঠন করতে দিয়ে সমাধান করতে দিয়ে উত্তর আসতো। কিন্তু এখানেও সেই রকম বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা দেওয়া থাকবে, সেগুলোকে ভালো করে পড়ে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করে তাকে সমীকরণ নয়, অসমীকরণ আকারে আসবে। ওই অসমীকরণগুলোকে সমাধান করে তোমাদেরকে উত্তর বের করতে হবে। এবার সেই অসমীকরণগুলোকে সমাধান করা তো এত সহজ ব্যাপার নয়। তাকে একটা গ্রাফিক্যাল প্রবলেম যেমন ক্লাস 11-এ অসমীকরণ চ্যাপ্টারে মনে করো যে শিখেছিলে, সেই গ্রাফিক্যাল প্রবলেম মাধ্যমে সলভ করতে হবে। এবার সেটা নিয়েই এই চ্যাপ্টারটা তৈরি, সেই অসমীকরণের চ্যাপ্টারের অংশ নিয়েই তৈরি হয়েছে। এবার এখানে রৈখিক প্রোগ্রাম বিধিতে কি কি ধরনের প্রথম সমস্যাগুলো আছে এবং অঙ্কগুলো স্ট্রাকচার গঠন কেমন সেটা আগে দেখে নাও। প্রথমে দেখো, এই যে চরম অবম মানে হচ্ছে গরিষ্ঠ আর লঘিষ্ঠ মান। এবার চরম মান বলতে এখানে ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে, ধর আমি একটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশন। এটাকে বলা হবে কি, অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন বলা হবে এদেরকে, অবজেক্টিভ ফাংশন বলা হয়। এই জেডকে অবজেক্টিভ ফাংশন বলা হবে। এখানে 4x1 প্লাস 5x2 লেস দেন ইকুয়ালস টু 17, 2x1 প্লাস 3x2 লেস দেন ইকুয়ালস টু 15, এই ধরনের সমীকরণগুলোকে বাধাগোষ্ঠী বলা হচ্ছে। আর এখানে মনে রাখবে, সবসময়ের জন্য মনে রাখবে যে চরম অবমের ক্ষেত্রে x1 x2-র মান সর্বদাই পজিটিভ হবে। এখানে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। যতই অঙ্ক দেওয়া থাকুক না কেন, এখানে কখনো নেগেটিভ আসবে না। এবার চরম টাইপের অঙ্ক বা ম্যাক্সিমাম যেগুলো বের করতে বলবে, সেগুলোর ক্ষেত্রে এটা লেস দেন ইকুয়াল থাকবে। তাহলে চেনার একটা সহজ উপায় তোমরা পেয়ে গেলে যে চরম আর ওম টাইপের প্রবলেমগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে তাদের যে বাধাগোষ্ঠী বা কনস্ট্রেন্ট বলা হচ্ছে তাদেরকে, তাদের লেস দেন ইকুয়াল টাইপ থাকে। আর অবম টাইপের অঙ্কের ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল থাকে। এটা তার অবজেক্টিভ ফাংশন। জেডটাকে অবজেক্টিভ ফাংশন বলা হচ্ছে। অবজেক্টিভ ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যার চরম বা অবম মান বের করতে হয়। এবার এখানে দেখো x1 x2-র তো 0 গ্রেটার দেন 0 হচ্ছে। আমরা চলে আসছি অপটিমাইজেশন। অপটিমাইজেশনটা কি? অপটিমাইজেশন মানে হচ্ছে, ধরো এক্ষুনি যে বললাম যে অবজেক্টিভ ফাংশনেরই অপটিমাইজেশন হয়। ধরো ক্ষতি, তুমি ক্ষতি হলে কি ক্ষতি বাড়াতে চাইবে? ক্ষতি অবশ্যই বাড়াতে চাইবে না, ক্ষতিটাকে কমাতে চাইবে। আর লাভকে কি করতে চাইবে? লাভ কমাতে চাইবে না, অবশ্যই বাড়াতে চাইবে। সুতরাং সেটাকে তুমি নিজের প্রফিটটাকে সবসময় কি করবে? ম্যাক্সিমাইজেশন করবে, ক্ষতিটাকে মিনিমাইজেশন করবে। তাই এই ধরনের পদ্ধতিগুলোকে বলা হচ্ছে অপটিমাইজেশন। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা কনভেক্স সেট। কনভেক্স সেট আমরা পরে একটু আলোচনা করব। মনে করো এটা একটা সেট, এর কর্নার পয়েন্ট, এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, মানে প্রান্তিক বিন্দু বলা হচ্ছে। আর এটাকে অনেক সময় সমাধান অঞ্চলও বলা হবে, কারণ সরলরেখাগুলো একটা যখন 11-এ করছিলাম তোমরা দেখেছো যে সরলরেখাগুলো ছেদ করার পর একটা অঞ্চল পেতাম, সেটাকে বলা হতো কি, একটা কনভেক্স সেট বা ফিজিবল রিজিয়ন। যদি সমাধানগুলোকে সিদ্ধ করতো তাহলে ফিজিবল রিজিয়ন বলা হতো। এবার এই পয়েন্টগুলোতেই চরমোবম পাওয়া যাবে। ভেতরে তো আছেই, ভেতরে তো সমাধান অঞ্চলটা আছে, কিন্তু চরমোবমটা পাওয়া যাবে এই কর্নার পয়েন্টগুলোতেই, চরমোবমটা পাওয়া যাবে। এবার তোমরা এখানে দেখে নাও যে দেখি যে এখানে সরলরেখার তিনটে সরলরেখা এখানে পরস্পরকে ছেদ করেছে। এখানে একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই তিনটে সরলরেখা পরস্পরকে ছেদ করেছে চারখানা বিন্দুতে। এই চারখানা বিন্দুতেই অপটিমাইজেশন করা হবে। অপটিমাইজেশন মানে দুটোকেই বোঝায়, ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন। এবার যেটা প্রয়োজন সেটা যেটা বলবে সেটাই। এবার এই অঞ্চলটাকে, যে সমাধান অঞ্চলটাকে ফিজিবল রিজিয়ন বলা হবে, বা সমাধান অঞ্চল ফিজিবল রিজিয়ন বলা হবে। এই কর্নার পয়েন্টগুলোতে ম্যাক্সিমাইজেশন বের করেছি। দেখো এরকম একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকবে,
যার অপটিমাইজেশন করতে হবে, সেই সব জায়গায় এই কর্নার পয়েন্টগুলোকে বসিয়ে দিব। বসিয়ে যেটার মান সবথেকে ম্যাক্সিমাম আসবে বা মিনিমাম আসবে, যেটা কোশ্চেনে চাইবে, সেটাই তার রেজাল্ট হিসাবে ধরা হবে। এরকম একটা টেবিল দরকার পড়বে, তোমরা অঙ্কগুলো করার সময় বুঝতেই পারবে। এবার নেক্সট চলে আসো যে অভিমুখ চিহ্নিতকরণ একটা বড় ব্যাপার, যে একটা অসমীকরণের অভিমুখ কোন দিকে, সেটা তার কেন্দ্রের দিকে না কেন্দ্রের বাইরের দিকে, সেটা বোঝানো হবে। এবার কেন্দ্র বা মূলবিন্দু একেই বোঝানো হচ্ছে, 0 0 স্থানাঙ্ক যেটা আছে সেটাকেই কেন্দ্র বা মূলবিন্দু বলা হচ্ছে। অবশ্যই এখানে এই সরলরেখাটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো 2x + 3y > 13 বলা হচ্ছে। এবার এটা চেকিং করার পদ্ধতিটা কেমন, একটা কেন্দ্রের স্থানাঙ্ক 0 0কে এখানে বসাবো, বসিয়ে দেখবো যে সমীকরণকে সিদ্ধ করছে কিনা। তোমরা দেখতেই পাচ্ছ যে 0 বিন্দুটা 0 0 বসিয়ে দেওয়ার ফলে 13 থেকে অবশ্যই ছোট আসছে, যে কারণে এটা অসমীকরণকে সিদ্ধ করছে, কারণ 13টা 13 থেকে ছোট। সিদ্ধ করছে মানে তার মানেই বোঝাচ্ছে যে তার এই সরলরেখাটাকে, এই সরলরেখা বা এই অসমীকরণ এর অভিমুখটা হচ্ছে কেন্দ্রের দিকে, কেন্দ্রাভিমুখী, তাই এখানে লিখেছি। এবার যদি সমীকরণটা এরকম দেওয়া থাকতো, অসমীকরণটা বিশেষ করে সমীকরণ বলছি, অসমীকরণ হবে। অসমীকরণ এখানে যদি আমি 0 0 বসিয়ে দিই, তাহলে এটা দেখো 0টা 13 থেকে বড়, সিদ্ধ করছে না, যে কারণে এর অভিমুখ তখন বাইরের দিকে হতো, তখন অভিমুখ হবে কেন্দ্র বহির্মুখী। তাহলে এইভাবে লিখবে। এবার নেক্সট দেখো, যদি সরলরেখাটা মূল বিন্দুগামী হয়, তখন কি ধরনের সিদ্ধান্ত নেব। যেরকম এই ধরনের সরলরেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সরলরেখার ক্ষেত্রে তখন যে 0 0 দিয়ে যদি পাস করে, তাহলে তো চেকিং করাটা খুব টাফ ব্যাপার। তাহলে চেকিং করব কি করে? চেকিং করার পদ্ধতি হচ্ছে, যে কোনো একটা বিন্দু তুলে নাও, 1 0 বিন্দু তুলে নাও, বা এখান থেকে তুলে নিতে পারো। এবার এটা বসিয়ে দেখবে অসমীকরণে বসিয়ে দেখবে যে সিদ্ধ করছে কিনা। বসিয়ে দিয়েছি, এক্স এর মান 1, তাহলে ওয়াই এর মান 0, এখানে বসিয়েছি, দেখো সিদ্ধ করছে। সুতরাং এ বিন্দুটা যেদিকে আছে তার দিকেই অ্যারো সাইনটা হবে, তাহলে অভিমুখটা, এটা বের করানোর পদ্ধতিটা জানলে। এবার কনভেক্স সেটের ব্যাপারে যেটা আলোচনা করব বলছিলাম, সেটা দেখো। কনভেক্স সেট আসলে কিছুই না, যে দুটো বিন্দুকে যোগ করে দিলে যদি সরলরেখাটা ওই সমাধান সেটের মধ্যে থাকে, তখন তাকে কনভেক্স সেট বলা হয়। তাহলে বুঝলে ব্যাপারটা, যে কোনো দুটো বিন্দুকে নিয়ে নেব, সেই বিন্দু দিয়ে একটা সরলরেখা টানবো, সেটা যদি সেটের ভেতরে থাকে তাহলে তাকে কনভেক্স সেট বলা হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে দেখো, একটা সার্কুলার ডিস্ক বা সার্কুলার একটা চাকতি বলয় যাকে বলা হচ্ছে বলয়, বৃত্তাকার বলয়, তার ক্ষেত্রে দেখো দুটো বিন্দুকে আমি একটা রেখা দিয়ে যোগ করলাম, যেটা সমাধান সেটের বাইরে চলে গেল। তাহলে বুঝতেই পারছো যে এটা কনভেক্স সেট নয়। তাহলে এই যে যত রকমের সেটগুলো আগে আলোচনা করা হলো, সেগুলো সব ছিল কনভেক্স সেট। এবার সমাধান অঞ্চল নেই কখন বুঝবো? সমাধান অঞ্চল নেই তখনই বুঝবো যখন একটা সমাধান অ্যারো সাইন বা অভিমুখটা অন্যদিকে দেখাবে, আর একটা সমাধান অঞ্চল অন্যদিকে দেখে। এখানে কোনো কমন বা সাধারণ সমাধান অঞ্চল পাওয়া যাচ্ছে না, তখন সমাধান অঞ্চল নেই বলবো। সমাধান অঞ্চল আছে কখন বলবো? যদি দেখি যে একটা সীমাবদ্ধ অঞ্চল পাই, যদি অনেকগুলো সরলরেখা ছেদ করার ফলে একটা সীমাবদ্ধ অঞ্চল পেয়ে যাই, তাহলে দেখতেই পাচ্ছ যে এই দিকে নির্দেশ করছে, এই সরলরেখাটাও এই দিকে নির্দেশ করছে, আবার এই সরলরেখাটাও এই দিকে নির্দেশ করছে। তার মানে এই ভেতরের অঞ্চলটা হয়ে গেল তখন সমাধান অঞ্চল বা ফিজিবল রিজিয়ন। 5 মার্কের অঙ্কগুলোর থেকে দেখে নাও, যে প্রথম 1 দাগের অঙ্কটা দেখো, যে বলেছে একটি সংস্থা P1 ও P2 দুটি দ্রব্য বিক্রি করে, এবং সংস্থাটি 1 একক P1 দ্রব্য বিক্রি করে 40 টাকা, P2 দ্রব্য বিক্রি করে 30 টাকা লাভ করে। দ্রব্য দুটি উৎপাদন করা হয় একই পদ্ধতির সাহায্যে, কিন্তু বিক্রি করা হয় দুটি ভিন্ন বাজারে। এবার সংস্থাটির 30,000 শ্রম ঘন্টা কাজ করার মতো শ্রমিক আছে। প্রতি একক P1 দ্রব্য উৎপাদন করতে 3 শ্রম ঘন্টা, P2 দ্রব্য উৎপাদন করতে 1 শ্রম ঘন্টা প্রয়োজন। বাজার যাচাই করে সংস্থাটি বুঝতে পারে যে P1 ও P2 দ্রব্য দুটি যথাক্রমে 8,000 একক, 12,000 এককের বেশি বিক্রি হবে না। এই সমস্যাটিকে রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার আকারে প্রকাশ করো এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করো।
তাহলে সমাধান করতে বলছে। তাহলে তোমরা দেখো 5 মার্কের অঙ্কটা কিভাবে করেছি। প্রথমে এই সব অঙ্কগুলো করার ক্ষেত্রে, ভাষার অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে এই ছকটা বানিয়ে নিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ যে P1 ও P2 সামগ্রীর ক্ষেত্রে লাভ হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে লাভ 40 আর পরেরটার লাভ 30 টাকা, এই জন্য এখানে 30Y হতো। তাহলে এক্সটা তাহলে কি দ্রব্যের সংখ্যা, P1 দ্রব্যের সংখ্যা, আর ওয়াইটা হচ্ছে P2 দ্রব্যের সংখ্যা। তাহলে এখানে লাভটা হচ্ছে 40x প্লাস 30y। এটাকেই এইটার পরবর্তীকালে অবজেক্টিভ ফাংশন বানিয়ে এখানে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করব। তাহলে সময় কত লাগছে, 3 ঘন্টা করে প্রথমটা সময় লাগছে আর পরেরটা 1 ঘন্টা করে সময় লাগছে। তাহলে 3xy, এটা তাহলে 30,000 ঘন্টা সময় বরাদ্দ আছে। সুতরাং এটাকে একটা টেবিলের আকারে পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে এক্স এর মানটা দেখো, এক্স এর যেটা বলছে P1 সামগ্রীর ক্ষেত্রে 8,000-এর বেশি লাগবে না। 8,000-এর বেশি লাগবে না মানে কি 8,000-এর থেকে ছোট অথবা তার সমান। আর বা ওয়াই P2 সামগ্রী যেটা আছে সেটা 12,000-এর বেশি বিক্রি হবে না, যে কারণে সেটা 12,000-এর থেকে ছোট অথবা সমান দেখানো হয়েছে। এবার দেখো এখানে প্রথমে তাহলে এটা ধরে নিতে হবে, তোমাদের এক্স ওয়াইটা ধরে নিতে হবে, চলরাশিটা ধরে নিতে হবে। তারপর যেভাবে লেখা হয়েছে প্রথম পার্টটা দেখো, এখানে 1 একক P1 দ্রব্য তৈরি করতে সময় লাগছে কত, 3 ঘন্টা। এবার পুরোপুরি এই যে ছকটা আমি তৈরি করেছি, এই ছকটাকে পুরোপুরি ভাষায় কনভার্ট করে দিতে হবে, দিলেই সমস্ত অঙ্ক হয়ে যাবে। এই ভাষার অঙ্কগুলোকে ছক তৈরি করাটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। যদি ছকটা তো সহজে তৈরি করতে পারো তাহলে অঙ্কগুলো করা কোনো ব্যাপার থাকবে না। এবার দেখো এখানে 1 এককের ক্ষেত্রে 3 ঘন্টা, এক্স একক হলে এক্স একক সামগ্রীর জন্য তাহলে 3x ঘন্টা লাগছে। P2-র ক্ষেত্রে তাহলে 1 ঘন্টা সময় লাগছে, তাহলে ওয়াই সামগ্রী তৈরি করতে ওয়াই ঘন্টা লাগবে। তাহলে মোট সময় কত লাগছে, 3x প্লাস ওয়াই। এবার প্রশ্নে তোমরা দেখেই নিয়েছো যে 30,000 ঘন্টা শ্রম ঘন্টা বরাদ্দ আছে, এর বেশি সময় দিতে পারবে না, যে কারণের জন্য হয় 30,000 ঘন্টার থেকে কম সময় নিয়ে করো, নতুবা তার সমান সময় নিয়ে করো। তাহলে প্রথম শর্ত অনুযায়ী এটাই এই অসমীকরণটা থেকে গেল, অবশ্যই যুক্তিটা লিখে দিলে। এবার P1 P2 সামগ্রী তৈরি করতে কত হয়েছে, P1 P2 সামগ্রী দুটি যথাক্রমে এইখানে হয়েছে কি 8,000 একক আর 12,000 একক বেশি বিক্রি হবে না। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী এগুলো লিখে ফেললে। তারপর নেক্সট দেখো, সে একইভাবে এবার আমাদের কি বলছে, অবজেক্টিভ ফাংশন বানাতে হবে। অবজেক্টিভ ফাংশন মানে হচ্ছে লাভ, এখানে লাভটাকেই অবজেক্টিভ ফাংশন হিসেবে ধরে হচ্ছে। তাহলে 1 একক P1 সামগ্রীর জন্য লাভ হচ্ছে কত, 40 টাকা, আর এক্স এককের জন্য 40x। তাহলে এইভাবে লিখে ফেললে, তাহলে মোট লাভ হচ্ছে কত, এটা সেটাকে জেড ধরে নিলে। তাহলে রৈখিক প্রোগ্রামিংয়ের সমস্যা যদি আকারে যদি লিখতে বলে, তাহলে জেডের ম্যাক্সিমাম বের করতে বলছে, মানে লাভের সবসময় ম্যাক্সিমাম বের করানো হবে, লাভটাকে বাড়াতে চাইবে। তাহলে এখানে দেখো এই লাভটা হচ্ছে 40x প্লাস 30y। এবার সেই যে কনস্ট্যান্ট বা বাধা গোষ্ঠী যেটা বেরিয়েছে, এটাকে বাধা গোষ্ঠী বলা হচ্ছে, বাধা গোষ্ঠী বা কনস্ট্যান্ট বলা হচ্ছে। তাহলে বাধা গোষ্ঠী হচ্ছে 3x প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 30,000। তারপর এক্স এর ক্ষেত্রে এটা লেস দেন ইকুয়ালস টু 8,000, ওয়াই লেস দেন ইকুয়ালস টু 12,000। আর তো প্রথমেই বলেছিলাম যে এক্স এর মান ওয়াই এর মান সবসময় ধনাত্মক হবে। এবার সমাধান যেহেতু করতে বলেছে, যদি রৈখিক প্রোগ্রামিংয়ের সমস্যা বলে তাহলে এত দূর করে রেখে দিবে, আর করার দরকার নেই। যদি সমাধান করতে বলে তাহলে তোমরা গ্রাফিক্যাল প্রবলেমের মাধ্যমে সমাধান করবে। কিভাবে, ছবি এঁকে। এই যে আমি যেটা ছকটা এঁকে রেখেছি, তাহলে দেখো এক্ষেত্রে একে প্রথমে এটাকে ছেদিতাংশ আকারে একটু সাজিয়ে নেবে, এটাকে ছেদিতাংশ আকারে সাজিয়ে নেবে। আমি একটু সাজিয়ে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ছেদিতাংশ আকারে আমি নিচে সাজিয়ে রেখেছি দিয়ে। তাহলে এক্স দেখছো, এক্স অক্ষকে 10,000 আর ওয়াই অক্ষকে 30,000। তাহলে এখানে একটু ছোট ছোট করে ঘর টেনে নেবে, 5 ঘর টেনেছি 5,000, আর এখানে 5 ঘর টেনেছি 10,000। আর এখানে যেহেতু বেশি ঘর লাগবে, 30,000 পর্যন্ত ঘর লাগবে, এখানে দেখতে পাচ্ছ 30,000, সর্বোচ্চ 30,000। সুতরাং একটু 2,000 2,000 করে নিয়ে নেবে। এখানে ইউনিটগুলো 2,000, তোমরা ক্লাস 8-এ এগুলো শিখেছিলে। 2,000 2,000 করে নিয়ে নাও। তাহলে এখানে 10,000, এখানে 20 হয়ে গেল, আর এখানে 30 হয়ে গেল, তাহলে ছোট হয়ে গেল। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে গিয়ে ওই এই সরলরেখাটা ছেদিতাংশ করে লিখে নিলে সুবিধা হয়,
তাহলে এক্স অক্ষকে 10,000 একক আর ওয়াই অক্ষকে 30,000 এককে ছেদ করেছে। এবার এক্স তাহলে কত, এক্স লেস দেন ইকুয়ালস টু আরও কিছু কিছু অসমীকরণ ছিল, মনে করো এক্স লেস দেন ইকুয়ালস টু 8,000, তার মানে 8,000 মানে হচ্ছে কি 8,000-এর থেকে ছোট, তাহলে এক্স লেস দেন 8,000, তাহলে এখানে 8,000 দেখো 5, 6, 7, 8, 8,000-এর থেকে ছোট, তাহলে এখানে 8,000-এর থেকে ছোট মানে হচ্ছে এই দিকে নির্দেশ করছে, এই দিকটা নির্দেশ করছে, আর ওয়াই লেস দেন ইকুয়ালস টু 12,000 ছিল, সুতরাং এটা এই দিকে নির্দেশ করছে। কারণ তোমরা জানো যে লেস দেন ইকুয়ালস টু 0 বসিয়ে দিয়ে আগে সিদ্ধ করানো আমি দেখিয়েছিলাম আগে, সেটা একটু ভালো করে লক্ষ্য করবে। দিয়ে এটা হয়ে গেল ফিজিবল রিজিয়ন বা সমাধান অঞ্চলটা, এটা পেলাম ও এ বি সি ডি ও, এটা হচ্ছে সমাধান অঞ্চল, এর ভেতরটা হচ্ছে সমাধান অঞ্চল হয়ে গেল। তাহলে এটা সমাধান অঞ্চলগুলো তৈরি করলে, দিয়ে এবার কি করবে, ওই যে কর্নার পয়েন্টগুলো যে ছিল সেই কর্নার পয়েন্টগুলোকে নিয়ে একটা টেবিল বানাবে। এই কর্নার পয়েন্টগুলো, এই যে কর্নার পয়েন্টগুলো সমাধান করে যেগুলো বের করলে সেগুলোকে নিয়ে একটা টেবিল বানাবে। সেই টেবিলে দেখবে যে কোনটা চরম আসছে কিনা, ম্যাক্সিমাম আসছে কিনা। তাহলে দেখতেই পাচ্ছ যে এদের মধ্যে ক্যালকুলেশনগুলো এখানে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এই মানটা বসাবো, সবগুলোর ক্ষেত্রে তাই করব। আর এর ক্ষেত্রে দেখো সি পয়েন্টের জন্য ম্যাক্সিমাম আসছে, এটাই তার সর্বোচ্চ মান হয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান তাহলে কি হবে, 60,000 হয়ে গেল, সর্বোচ্চ মান 60,000, আর এক্স এর মান তাহলে 6,000, ওয়াই এর মান 12,000, তাহলে এটাই তার সমাধান হয়ে গেল। এবার 2 দাগের অঙ্কটায় চলে আসো। 2 দাগের অঙ্কের ক্ষেত্রে তোমরা স্ক্রিনে একটু পড়ো, প্রশ্নটা দিয়েছি। একটি সংস্থার কম করে 150 কেজির ওজনের একটি দ্রব্য উৎপাদন করতে এ ও বি দু প্রকারের কাঁচামাল মেশাতে হবে। এক একক কাঁচামাল এ এর ওজন 5 কেজি, বি এর ওজন 10 কেজি। এক একক এ ও বি এ কাঁচামালের মূল্য যথাক্রমে 2 টাকা, ভুল বলছি 2 টাকা ও 8 টাকা। দ্রব্যটি তৈরি করতে 20 এককের বেশি এ কাঁচামাল লাগবে না, আর কমপক্ষে 14 একক বি কাঁচামাল ব্যবহার করতে হবে। কি পরিমাণ এ ও বি কাঁচামাল দুটি মিশ্রিত করলে 1 একক উৎপাদিত দ্রব্যটি পাওয়া যাবে এবং দামও সবচেয়ে কম হবে। তাহলে এখানে বুঝতে পারছো যে মিনিমাইজেশন প্রবলেম বের করতে বলছে, মিনিমাম বের করতে হবে, এবং সমস্যাটিকে একটা রৈখিক প্রোগ্রামিং এর সমস্যা রূপে প্রকাশ করো, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। লেখচিত্রের সাহায্যে বলতে এখানে গ্রাফ পেপার দেবে না, শুধু একটা আনুমানিক একটা ছবি এঁকে সমাধান করতে হবে। তাহলে এখানে দেখে যাও আমি একটা স্ট্রাকচার তৈরি করে রেখেছি, টেবিল তৈরি করে রেখেছি, এই টেবিল ছকটা বানিয়ে ফেলতে হবে। তাহলে প্রতি এককের ক্ষেত্রে 2 টাকা করে লাভ হচ্ছে, এখানে প্রতি একক 8 টাকা করে লাভ না, এখানে খরচ হচ্ছে বা 8 টাকা করে কাঁচামালের মূল্য, এগুলো দাম বা মূল্য বলা হয়েছে। আর এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এখানে আমি এক্স একক, এখানে চলরাশিগুলো ধরে রেখেছি, এ কাঁচামালের লাগবে এক্স একক আর বি কাঁচামাল লাগবে ওয়াই একক। তাহলে এ কাঁচামাল এক্স একক, বি কাঁচামাল ওয়াই একক, তাহলে এখানে দেখো 5x আর 10y লেস দেন ইকুয়ালস টু 150 কেজি, যেটা বলেছে 150 কেজি হবে, আর এক্স প্লাস ওয়াই এর লেস দেন ইকুয়ালস টু 20, আর 20 এককের বেশি হবে না যখন বলেছে, তাহলে এক্স লেস দেন ইকুয়ালস টু 20, আর কমপক্ষে বলেছে, ভালো করে কথাটা একটু লক্ষ্য করবে, কমপক্ষে কথাটা বলেছে, তাহলে ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 40 বলেছে কমপক্ষে হওয়ার জন্য। আর মিনিমাইজেশনের প্রবলেমের ক্ষেত্রে 2x প্লাস 8y, তো ওদের বলা হয়েছিল যে এখানে মিনিমাম কস্টটা মিনিমাম করতে হবে 2x প্লাস 8y, যেহেতু এক্স একক আর ওয়াই একক ধরা হয়েছিল, তাহলে 2x প্লাস 8y, আর এই যে বাধা গোষ্ঠীগুলোকে এগুলোকে লিখে দিতে হবে এখানে 5x প্লাস 10y লেস দেন ইকুয়ালস টু 150, আর x প্লাস y লেস দেন ইকুয়ালস টু 20, যেহেতু 20 ইউনিটের ক্যাপাসিটি আছে সেই জন্য এটা হবে। আর x লেস দেন ইকুয়ালস টু 20, y গ্রেটার দেন ইকুয়ালস টু 14, এই যে প্রশ্নে যেটা বলেছে সেই অনুযায়ী এখানে এটা করতে হবে। নেক্সট দেখো, এবার যেটা বলেছে 3 দাগের অঙ্ক, এরকম ধরনের একটা অঙ্ক থাকবে। এখানে শুধু প্রবলেম দিয়েছে, এই রকম টাইপের একটা অঙ্ক থাকবে, আর একটা ভাষার অঙ্ক থাকবে। ভাষার অঙ্কগুলো আমি দেখালাম। একবার দিয়েছে দেখো ম্যাক্সিমাইজেশন অফ জেড এক্স সমান এক্স প্লাস ওয়াই, আর বাধা গোষ্ঠীগুলো দিয়েছে দেখো 5x প্লাস 10y লেস দেন ইকুয়ালস টু 50, x প্লাস y গ্রেটার দেন ইকুয়ালস টু 1, y লেস দেন ইকুয়ালস টু 4, x এর মান y এর মান গ্রেটার দেন ইকুয়ালস টু 0 বলেছে। এবার অসমীকরণগুলোকে সমীকরণ আকারে প্রথমে সাজিয়ে নিতে হবে, না হলে করা মুশকিল আছে। অসমীকরণকে সমীকরণ আকারে সাজিয়ে নিলে দেখো 5x প্লাস 10y লেস দেন ইকুয়ালস টু 50,
হবে মানে লেস দেন ইকুয়াল ছিল, একে ইকুয়াল করে নেওয়া হলো। এবার 50 দিয়ে ডিভাইড করে দেওয়া হলো, এক্স লেস দেন এক্স ডিভাইডেড বাই 10, ওয়াই ডিভাইডেড বাই 10, 5 ইকুয়ালস টু 1। এবার এক্স প্লাস ওয়াই এর মান 1 আর ওয়াই এর মান 4, সবগুলো যতগুলো ছিল অসমীকরণ সবগুলোকে সমান করে নিয়েছি। এটা সুবিধা কি, তাহলে এক্স অক্ষকে 10 একক, ওয়াই অক্ষকে 5 একক ঘরে ছেদ করেছে। তাহলে দেখতে পাচ্ছ এক্স অক্ষকে 10 একক ও ওয়াই অক্ষকে 5 একক। ছেদিতাংশ আকারের সুবিধা হচ্ছে এটাই যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে কত দৈর্ঘ্যে ছেদ করে ডাইরেক্ট বোঝা যায়। আবার আরেকটা সরলরেখা যে ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এখানে দেখো যে এখানে এক এক এখানে এক, দুটোকে এক এক এককে ছেদ করেছে। আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4, মানে ওয়াই এর 4 এককের কাছে একটা সরলরেখা হবে, এটা একটা সরলরেখাকে নির্দেশ করছে। তাহলে এটা হয়ে যাওয়ার পর এদের অভিমুখ চিহ্নিত করাটা একটা বড় ব্যাপার। প্রত্যেকটা টপিক ভালো করে ভেঙে সেটাকে দেখাতে হবে, না হলে নম্বর পাওয়া মুশকিল আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। দেখতে পাচ্ছ যে এখানে 0 0 বিন্দুকে বসাতে হবে প্রত্যেকটা অসমীকরণগুলোতে। এই যে অসমীকরণগুলো ছিল, এই অসমীকরণগুলো যে ছিল প্রত্যেকটাতে 0 0 বসিয়ে চেক করে নিতে হবে যে তার অভিমুখ কোন দিকে হচ্ছে। তাহলে এখানে যদি 0 0 বসাই তাহলে সিদ্ধ করবে, সিদ্ধ করা মানেই হচ্ছে কেন্দ্রের দিকে হবে। এখানে 0 0 বসানো মানে সিদ্ধ করবে না, 0 একের থেকে বড় হয় না, যে কারণে এটা সিদ্ধ করবে না, কেন্দ্রের বাইরের দিকে হবে। 0 বসালে এটা কিন্তু সিদ্ধ করে যাবে, 0 4 থেকে ছোট। সেই কথাগুলো এখানে তুলে ধরতে হবে। তুলে ধরেছি 0 0 বসিয়ে এখানে তুলে ধরেছি 0 এটা সিদ্ধ করছে না, এটা সিদ্ধ করছে, তার মানে এটা কেন্দ্রাভিমুখী এর সরলরেখা হবে, এটা কেন্দ্র বহির্মুখী হবে, এটা কেন্দ্রাভিমুখী হবে। এই কথাগুলো এখানে তুলে ধরতে হবে, লিখে ফেলতে হবে, এক ধার থেকে লিখে ফেলতে হবে। এই যে অসমীকরণগুলোর অভিমুখ কোন দিকে হচ্ছে সেটা লিখে ফেলেছি। 1 নম্বর ও 3 নম্বর কেন্দ্রাভিমুখী হবে, আর এটা কেন্দ্র বহির্মুখী। কেন্দ্রাভিমুখী এখানে দেখিয়েছি দেখো, এটা হচ্ছে কেন্দ্রাভিমুখী, মানে এটা কেন্দ্রের দিক বরাবর সরলরেখাটা গেছে, আর এটা কেন্দ্রের বাইরের দিকে সরলরেখাগুলোকে নির্দেশ করছে। এবার আমাদের সমাধান অঞ্চলকে নামটা লিখতে হবে, সমাধান অঞ্চলের নামগুলো লিখে ফেলতে হবে। এই যে সমাধান অঞ্চলের নাম হচ্ছে এ বি সি ডি, এখানে হচ্ছে ই এ। সমাধান অঞ্চলের নামগুলো হয়ে গেল। তারপর নাম লেখা হয়ে যাওয়ার পর কর্নার পয়েন্টগুলোকে নিয়ে ম্যাক্সিমাম বের করানোর চেষ্টা করতে হবে। ম্যাক্সিমাম, এদের মধ্যে ম্যাক্সিমাম অবশ্যই বি হচ্ছে, তাহলে ম্যাক্স জেড ইকুয়ালস টু 10, এক্স এর মান 10, ওয়াই এর মান 0। এবার প্রশ্নে যেটা বলেছিল উপরোক্ত সমস্যাটি সমাধান আছে কিনা জানতে চেয়েছিল। হ্যাঁ, সমাধান আছে, প্রমাণ করে দেখিয়ে দিলাম। আর 4 দাগের অঙ্ক 6 দাগের অঙ্ক পুরোপুরি উপরেরটার মতো করে করবে, যে অঙ্কটা দেখিয়ে দিয়েছি তার মতো করে করবে। এবার 5 দাগের অঙ্কটা আনবাউন্ডেড সলিউশনের ব্যাপারে জানতে চাইছে। আনবাউন্ডেড সলিউশন মানে কি, এই তো পুরো সমীকরণ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, এখানে মাইনাস যেটা দেওয়া আছে সেই মাইনাস সাইনটা থাকবে না, কখনো মাইনাস সাইন এখানে থাকে না। বিশেষ করে রৈখিক প্রোগ্রামিং এর সমস্যার ক্ষেত্রে মাইনাস থাকে না। এই জন্য মাইনাস সমীকরণটাকে একটু চেঞ্জ করে নিয়েছি, মাইনাসটাকে পাশে পাঠিয়ে দিয়েছি, মাইনাস এক্স প্লাস 5 হয়। আর এক্স ওয়াই তো সবসময়ের জন্য ধনাত্মক হয়, আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে দুটো অসমীকরণ আছে, দুটো অসমীকরণকে সমীকরণ করে তারপর তাকে ছেদিতাংশ আকারে সাজিয়ে নিয়েছি। এবার সেটাকে একটা গ্রাফের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এটা ভুলে তুলে ফেলা হয়েছে, এটা তুলবে না। এবারে এটা অক্ষ, এটা দুটো অক্ষ, এটা হচ্ছে সমাধান অঞ্চল। দুটো সরলরেখা ছেদিতাংশ করে যে সাজিয়েছি, তার ফলে সরলরেখা দুটো অঙ্কন করতে আমার সুবিধা হয়েছে। এবার দেখতেই পাচ্ছ যে সমাধান অঞ্চলের এই দিকটা বাঁধা নেই, এই দিকটা যদিও একটা কভার করা আছে, একটা সরলরেখা, এই সরলরেখা, এই সরলরেখা, এই সরলরেখার দ্বারা সীমাবদ্ধ, এই দিকটা আর সীমাবদ্ধ নেই, যে কারণে এর কোনো সীমা নেই। এটা একটা সমুদ্রের মতোই কাজ করছে, যার উপকূল হচ্ছে এগুলো, কিন্তু এটা হচ্ছে একটা সমুদ্রের সমাধান অঞ্চলের সমুদ্র, যার কোনো শেষ নেই, যে কারণে একে আনবাউন্ডেড সলিউশন বলা হচ্ছে। তোমরা প্রশ্নে দেখো আনবাউন্ডেড বলে সলিউশন বলে লেখা আছে। সুতরাং এদের ক্ষেত্রে সমাধান করে কর্নার পয়েন্টগুলো বের করবে, দিয়ে ম্যাক্সিমাম মিনিমাম এরকম করে, যদি এদের ক্ষেত্রে সাধারণত মিনিমাম বের করতে আসে, ম্যাক্সিমাম বের করতে আসে না।
যদি দিয়েও দেয় চরম বের করতে আসে, তাহলে এর চরম বের করানো সম্ভব না। তার কারণটা বুঝতেই পারছো যে এর কোনো কর্নার পয়েন্টগুলো মানে সমাধান যেটা পাবে না, এমন কোনো বিন্দু পাবে না যার ফলে এটা চরম মান পাবে। ভাষার অঙ্ক দিয়েছে, একজন ব্যক্তি চাল ও গম কেনার জন্য 1,500 টাকা আছে। এক বস্তা চাল ও এক বস্তা গমের দাম যথাক্রমে 180 টাকা 120 টাকা। তার 10টি বস্তা গুদাম করার মতো জায়গা আছে। সে প্রতি বস্তা চাল ও গম থেকে যথাক্রমে 11 টাকা 8 টাকা লাভ করে। যদি সে সর্বাধিক লাভ করতে চায় তাহলে একটা চালের ও কটি গমের বস্তা কিনবে। তাহলে এখানে ভালো করেই বুঝতে পারছো যে ম্যাক্সিমাইজেশন প্রবলেম বলেছে। ম্যাক্সিমাইজেশন প্রবলেম মানে হচ্ছে বস্তার সংখ্যাগুলো ধরে নিতে হবে এক্স ওয়াই। এবার প্রত্যেকটা চালের ক্ষেত্রে 11 টাকা করে লাভ হচ্ছে আর গমের ক্ষেত্রে 8 টাকা করে লাভ হচ্ছে, এভাবে ছক একটা সাজিয়ে নিবে। এবার 10টা বস্তা রাখার মতো গুদামটা 10টা বস্তা রাখার মতো জায়গা আছে, সুতরাং এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 10 হবে। এবার 180 টাকার খরচায় টোটাল খরচা হচ্ছে, আর এর ক্ষেত্রে খরচ হচ্ছে 120 টাকা। টোটাল হচ্ছে গিয়ে চাল আর গম কেনার জন্য 1,500 টাকা আছে। এবার 1,500 টাকা যদি থাকে, এর থেকে বেশি খরচ করা সম্ভব নয়, যে কারণে লেস দেন ইকুয়ালস টু 1500 লিখেছি। এবার সমস্যা তো বুঝতেই পারছো যে এখানে 11x প্লাস 8y হবে। এটার ক্ষেত্রেই আমাকে লাভ ম্যাক্সিমাইজ করতে হবে অবজেক্টিভ ফাংশন, তাহলে ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে অবশ্যই। x প্লাস ওয়াই এর মান 10-এর থেকে ছোট এবং এই দুটোর যোগফলটাও 1,500 থেকে ছোট। এটা হয়ে গেল বাধা গোষ্ঠী। আর এক্স ওয়াই তো ধনাত্মক হবে, জানো বস্তার সংখ্যা ঋণাত্মক হয় না। 9 দাগের অঙ্কটায় একটি ছোট কারখানায় এ ও বি সামগ্রী উৎপাদন করে। কারখানায় প্রত্যহ সর্বাধিক 24টি সামগ্রী উৎপাদন করা যায়। এ ও বি সামগ্রী উৎপাদন করতে যথাক্রমে 1 ঘন্টা ও হাফ ঘন্টা সময় লাগে। দৈনিক সর্বাধিক 16 ঘন্টা সময় পাওয়া যায়। যদি প্রতিটি এ ও বি সামগ্রীতে মুনাফা যথাক্রমে 300 টাকা ও 160 টাকা হয়, তবে সর্বাধিক মুনাফা পাওয়ার জন্য দৈনিক প্রত্যেক ধরনের সামগ্রীর কটি করে উৎপাদন করা দরকার তা রৈখিক পদ্ধতিতে নির্ণয় করো এবং সর্বাধিক মুনাফার মান কত হবে এটা জানতে চাইছে। তাহলে আমি অঙ্কটা করে রেখেছি, হিন্টস দিয়ে রেখেছি। তোমাদের অনেকগুলো অঙ্ক আমি হিন্টস দিয়েছি, এটা তাদের মধ্যে অন্যতম। এটা প্রশ্নবিচিত্রা প্রচুর আসে। এই অঙ্কগুলোকে ভালো করে ভাষা দিয়ে লিখে করার চেষ্টা করবে। এখানে বলেছে দেখো, কারখানায় এ সামগ্রীর সংখ্যা এক্সটি, বি সামগ্রীর সংখ্যা ওয়াইটি আছে। আর এখানে টেবিলে দেখো এ ও বি সামগ্রী লিখেছি, এক্স ওয়াই 24-এর থেকে ছোট হচ্ছে। তার কারণ হচ্ছে 24টার বেশি সামগ্রী উৎপাদন হয় না, উৎপাদন করা যায় বলছে, এই জন্য লেস দেন ইকুয়ালস টু 24 হবে। আর একটা তৈরি করতে 1 ঘন্টা সময় আর একটা হাফ ঘন্টা সময় লাগছে, সুতরাং এই যে টোটাল যে ওয়ার্কিং টাইমটা সেটা 16 ঘন্টা থেকে কম, যে কারণে এর ম্যাক্সিমাম বের করবো যখন লাভ কত 300x আর এটা হচ্ছে 160y। তাহলে এখানে ম্যাক্সিমাম জেড হবে কি 300x প্লাস 160y। এক্স প্লাস ওয়াই এর মান 24-এর থেকে ছোট হবে, আর এই যে সময়টা সেটা 16 ঘন্টা থেকে ছোট হবে। আর এক্স এর মান ওয়াই এর মান তো 0 থেকে বড় হবে। এরপর আমরা চলে আসছি 10 দাগের অঙ্কে। 10 দাগের অঙ্কে বলেছে দেখো, কেলগ এক প্রকার নতুন শস্য দানা যা চাল ও ভুসির মিশ্রণ। এর মধ্যে কম করে 88 গ্রাম প্রোটিন ও কম করে 36 মিলিগ্রাম লৌহ থাকে। প্রতি কিলোগ্রাম ভুসির মধ্যে 80 গ্রাম প্রোটিন ও 40 মিলিগ্রাম লৌহ এবং প্রতি কিলোগ্রাম চালের মধ্যে 100 গ্রাম প্রোটিন ও 30 মিলিগ্রাম লৌহ থাকে। যদি প্রতি কিলোগ্রাম ভুসির দাম 5 টাকা ও প্রতি কিলোগ্রাম চালের দাম 4 টাকা হয়, তবে নতুন শস্য দানা উৎপাদনের ন্যূনতম ব্যয় নির্ণয় করতে বলছে। যে কারণে আমরা যে এই যে দেওয়া আছে প্রশ্নটা, তাকে আমি একটা স্ট্রাকচারে নিয়ে এসেছি। দেখো কমসে কম বলেছে, দেখো এ সামগ্রীর ক্ষেত্রে এখানে প্রোটিন আছে কত, চালের ক্ষেত্রে এক্স কেজি আর ভুসির ক্ষেত্রে ওয়াই কেজি নেওয়া হয়েছে। এবার চালের ক্ষেত্রে প্রোটিন থাকে 100 গ্রাম আর লৌহ থাকে 30 মিলিগ্রাম, যে 100x আর 30x হবে প্রতি 100 কেজিতে।
ভুসিও আছে সেই একই রকমভাবে গুণ করে দিতে হবে। এগুলো গুণ করে দিলে দেখতে পাবে 88 থেকে বেশি হচ্ছে, বুঝলে। এখানে এই যে প্রতি এক এক কেজিতে যদি এরকম থাকে তাহলে এক্স কেজিতে এরকম পরিমাণ থাকবে। তাহলে প্রশ্নে বলেছে দেখো 88 গ্রামের থেকে বড় বেশি হবে, আর এটা 36 মিলিগ্রামের থেকে বেশি হবে। তাহলে যে এখানে অবশ্যই মিনিমাম বের করতে বলছে, এটা ন্যূনতম বলেছে, তাহলে মিনিমাম বের করতে হবে। তাহলে মিনিমাম ও 4x 5y, এই যে 4 আর 5 দেওয়া আছে, খরচ যেটা খরচ পড়েছে ভুসির দাম, যে দাম বা খরচ যেটা বলেছে সেটা 4x আর 5y। আর এখানে এই যে রাশিটা আছে এটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু 88 লিখবে, আর এটা 30x আর 40y-কে এটা 30x হবে, 30x আর 40y 36-এর থেকে বড় হবে। তার xy তো জানো গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। আর বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। 11, 12, 13, 14, 14টা উদাহরণে করা আছে, 14টা উদাহরণ 14তেই করা আছে, 15, 16 এগুলো করার চেষ্টা করবে। আমি যত 10 পর্যন্ত করিয়ে দিয়েছি, এত দূর করেও রাখতে পারো। আর এগুলো সবগুলো হিন্ট দিয়ে রেখেছি, এগুলোকে ভাষার অঙ্কগুলোকে ভালো করে লিখে করার চেষ্টা করবে।